যোগ্য প্রার্থীরা কি আসলেই মূল্যায়িত হয়েছে? মানে আপনি এই ব্যাপারে কি ভাবছেন? এই বিএনপির মনোনয়নের মাধ্যমে এখন একটা নির্বাচনী আমেজ সৃষ্টি হবে। দলে বিতর্কিত ব্যক্তিরাও মনোনয়ন পেয়ে যায়। এবারও কি বিতর্কিত কোনো ব্যক্তি মনোনয়ন পেয়েছে কিনা? বিদেশ থেকেও এই দলের যে ঐক্য উনি বজায় রেখেছেন এবং সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে দল পরিচালনা করেছেন। যারা আন্দোলন সংগ্রামে ছিল সমমনা দলগুলি, তাদেরকে কিছু আসন উনি ছেড়ে দেওয়ার একটা ঘোষণা অনেক আগেই দিয়েছিল। দর্শক, স্বাগত জানাচ্ছি সকালবেলা স্টুডিও থেকে। আমি মাহমুদ বিন মারুফ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 300 আসনের মধ্যে 237টিতে প্রাথমিক মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি। আজ সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর 237 জনের মনোনয়ন নিশ্চিত করেছেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। তো এই বিষয় নিয়ে আসলে সমসাময়িক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রিন্সিপাল এম এ মোনায়েম। স্বাগত আপনাকে সকালবেলা স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে ধন্যবাদ, অভিনন্দন। আহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে 237 জন বিএনপির প্রাথমিক মনোনয়ন নিশ্চিত করা হয়েছে প্রার্থীদের, সেই মনোনয়নে নিশ্চিতকরণে যোগ্য প্রার্থীরা কি আসলেই মূল্যায়িত হয়েছে? মানে আপনি এই ব্যাপারে কি ভাবছেন? আপনারা জানেন যে বিএনপি একটা বৃহৎ দল। তারা এই মনোনয়ন দেওয়ার জন্য মাঠ পর্যায়ে অনেক জরিপ করেছে। জরিপের ভিত্তিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি নিজে এটা দেখেছেন যে কিভাবে কাকে কোন আসনের থেকে মনোনয়ন দেওয়া যায়, এবং ওনার মাধ্যমে এবং বিভাগীয় সাংগঠনিক যে সম্পাদক ওদের মাধ্যমে, জেলার নেতৃবৃন্দের মাধ্যমে উনি একটা প্রাথমিক তালিকা করেছে। সেটা 237 জন আজকে এটা ঘোষণা দিয়েছে। এটা আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে বিএনপি একটা বৃহৎ দল হিসাবে এতদিন মাঠে একক প্রার্থী দিতে পারে নাই। আগামীকাল থেকে একক প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালাইতে পারবে। আপনি দেখেছেন যে অনেক আগে থেকে একটা দল তাদের 300 আসনের প্রার্থী প্রায় চূড়ান্ত করে তারা দিয়েছে। তো নির্বাচনের যে একটা আমেজ সেটা এতদিন ছিল না। এই বিএনপির মনোনয়নের মাধ্যমে এখন একটা নির্বাচনী আমেজ সৃষ্টি হবে। উৎসব মুখর পরিবেশে বাংলাদেশের মানুষ তাদের নির্বাচনী প্রচারণা চালাইতে পারবে। আশা করি যে শান্তিতে এবং সবকিছু বজায় রেখে, কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেটা বজায় রেখে এই বিএনপির প্রচার প্রচারণা চলবে বলে আমি আশা করছি। 237 জনের যে মনোনয়ন নিশ্চিত করা হয়েছে, এই 237 জনের মধ্যে বিতর্কিত বা অনেক সময় দেখা যায় যে দলে বিতর্কিত ব্যক্তিরাও মনোনয়ন পেয়ে যায়। এবারও কি বিতর্কিত কোনো ব্যক্তি মনোনয়ন পেয়েছে কিনা, বা এ ব্যাপারে পরবর্তীতে দলের কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা, এ ব্যাপারে আপনার কি মতামত? আমার মনে হয় যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি জানেন যে উনি বিদেশ থেকেও এই দলের যে ঐক্য উনি বজায় রেখেছেন এবং সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে দল পরিচালনা করেছেন। আমি আশা পোষণ করি যে কোনো ধরনের বিতর্কিত কিছু ঘটেনি। তারপরেও ভুল বলতে কিছু একটা ব্যাপার আছে। যদি দুই একটা আসনে এরকম ভুল সিদ্ধান্ত হয়ে থাকে, আমার মনে হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার নজরে এটা আসবে। 2 মাস সময় আছে, 2 মাস সময় দিয়েছে। যারা এই 2 মাসের মধ্যে তাদের যে নির্বাচনের যে একটা সুস্পষ্ট নীতিমালা মেনে এবং জনগণের মন জয় করার যে ব্যাপারটা আছে সেটা যদি করতে পারে, তাহলে খুব একটা পরিবর্তন হবে বলে আমি মনে করি না। আর যদি পরিবর্তন হয় 2-1 আসনে হয়তোবা কোনো ভুলের কারণে হোক, কোনো বিতর্কের কারণে হোক, 2-1 পরিবর্তন হলেও হতে পারে। তো না হওয়ার সম্ভাবনা বেশি বলে আমি মনে করছি। যদি মানে বিতর্কিত বিতর্কিত যে ব্যক্তিরা রয়েছেন তাদের প্রাথমিক মনোনয়ন যদি নিশ্চিত করা হয়ে থাকে, পরবর্তীতে তারা যদি সেখান থেকে বাদ পড়ে যায়, জি, তাহলে কি স্থানীয় পর্যায়ে কোন জি। রকমের সংকট দেখা মিলবে কিনা? সেটা সংকট করবে না এই জন্যে, কারণ বিএনপির নেতা কর্মীরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে কোনো নির্দেশনা তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে। অতএব দলের সিদ্ধান্ত, বিশেষ করে স্থায়ী কমিটির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বাইরে কেউ যাবে না। কেউ যদি বাইরে যায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এই মুহূর্তে যেহেতু বিএনপি, আমরা আশা করছি যে বিএনপি ধানের শীষের প্রতীকে মানে গণমানুষের জোয়ার হবে এবং বিএনপি আশা করি আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে। সেই ক্ষেত্রে কেউ এর বিরুদ্ধে যে কোনো প্রার্থীর মানে মনোনয়ন বাতিল হলে সে অবশ্যই তারেক রহমান যে নির্দেশনা দেবে
দলের স্থায়ী কমিটি নেতারা যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা মেনেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। কোনোভাবেই দলের বিপক্ষে কেউ যাবে না বলে আমার বিশ্বাস। যারা মনোনয়ন পেয়েছে জি। তাদের বয়সের কথা যদি আমরা চিন্তা করি, হ্যাঁ। বা তারা বলতে গেলে তারা প্রবীণ, জি। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে তরুণরা নেতৃত্ব দিয়েছে। জি। 24-এর গণ অভ্যুত্থানে জনগণরা সবচাইতে বেশি পছন্দ করেছে তরুণদেরকে। তরুণদের অনুরোধে, তরুণদের নেতৃত্বেই তারা গণ অভ্যুত্থানের আন্দোলনে একসঙ্গে জনগণ মাঠে নেমে এসেছে। সেই জায়গা থেকে যারা তরুণরা আছে, যে তরুণদের উপর যে আস্থা জনগণের, সেই আস্থার জায়গাটা থেকে বিএনপি কি এই আস্থাটা ধরে রাখতে পারবে? মানে প্রবীণদেরকে যে বিএনপি যে প্রাথমিকভাবে মনোনয়ন নিশ্চিত করলো, সেই জায়গা থেকে কতটুকু গ্যাপ হবে বলে আপনি মনে করছেন? আপনি দেখবেন যে এখানে কিন্তু শুধু প্রবীণদেরকে যে মনোনয়ন দিয়েছে সেটা নয়, এখানে নবীন প্রবীণ সবটা মিলিয়ে মনোনয়ন দিয়েছে। তো আশা করি যে এতে কোনো মানে সমস্যা হবে না। নবীন প্রবীণ এবং যুবক, তরুণ, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, সকল পেশার মানুষ, সকল বয়সের মানুষ তারা একত্রিত হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবে। দলের বিপক্ষে একজনও যাবে বলে আমার বিশ্বাস হয় না, মনে হয় না। পূর্বের যতগুলো নির্বাচন হয়েছে, পূর্বের নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে মনোনয়ন বাণিজ্যের মতো একটা প্রশ্ন উঠে এসেছে। আপনার কাছে কি মনে হয় যে এবারে বিএনপি যে প্রাথমিক মনোনয়ন নিশ্চিত করলো 237 জনের, সেই জায়গায় মনোনয়ন বাণিজ্যের কোনো ব্যাপার ঘটেছে কিনা? না, ঘটেনি। এই জন্য যেটা সরাসরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেখেছে, অতএব এখানে বাণিজ্যের প্রশ্নই আসে না। অতীতে বিএনপি বলবো না, অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের আমরা শুনেছি যে মনোনয়ন বাণিজ্য বলতে একটা ব্যাপার আছে। সেখানে আপনার 100 কোটি 200 কোটি 300 কোটি টাকার কথা শুনেছি এক একটা আসনে মনোনয়নের জন্য। সেটা পতীত সরকার কিংবা অন্যান্য দলের এই রকম ইয়ে ছিল। আমি বিএনপিতে এখন যেহেতু তারেক রহমান এককভাবে স্ট্যান্ডিং কমিটির মেম্বার এদেরকে নিয়ে ওনারা যেহেতু মানে যেখানে যোগ্য এবং যে তারেক রহমান যে কয়েকটা নির্দেশনা দিয়েছে, এই নির্দেশনা অনুযায়ী যারা মনোনীত হবেন, যারা এই নির্দেশনার ক্যাটাগরিতে যারা পড়বে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এখানে মনোনয়ন বাণিজ্যের কোনো সুযোগ নেই। বিএনপি প্রাথমিকভাবে 237 জনের আসন প্রাথমিকভাবে নিশ্চিত করেছে মনোনয়ন, কিন্তু বাকি যে আসনগুলো রয়েছে, এই বাকি আসনগুলো কি তারা জোটবদ্ধ কোনো নির্বাচনের দিকে যাবে? এ ব্যাপারে আপনি কি বলবেন? বাকি আসনগুলিতে বিএনপিরও একাধিক প্রার্থী আছে, সেটা তাদের সাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। এবং আপনি জানেন যে যখন আন্দোলন সংগ্রাম চলতেছিল, এই 15-16 বছরের যে আন্দোলন হয়েছে, সেখানে বিএনপির সাথে অনেক সমমনা দল তারা যুগপৎ আন্দোলন করেছে বিএনপির সাথে এক হয়ে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে যে উনি যারা আন্দোলন সংগ্রামে ছিল সমমনা দলগুলি, তাদেরকে কিছু আসন উনি ছেড়ে দেওয়ার একটা ঘোষণা অনেক আগেই দিয়েছিল। এবং সরকার গঠন হলো, বিএনপি আল্লাহ রহমতে যে সরকার গঠন করে, তারপরে উনি কিছু অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকেও এই মন্ত্রিসভাতে স্থান দেবে বলে এরকম একটা জাতীয় সরকারের মতো এরকম একটা ঘোষণা ছিল। সেক্ষেত্রে আমি আশা পোষণ করব যে আপনার যে যারা বিএনপির সাথে আন্দোলন সংগ্রামে যে রাজনৈতিক দলগুলি ছিল, সমমনা দলগুলি ছিল, তাদেরকে কিছু আসন দেওয়া যেতে পারে। যেমন এই যে ছাত্রদের কথা যদি বলেন, এরা কিন্তু এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল, তারা সামনে থেকে ছিল, বিএনপি তাদের নেপথ্যে কাজ করেছিল। পরবর্তী পর্যায়ে তারেক রহমান যখন নির্দেশনা দিল, প্রকাশ্যে বিএনপির সকল স্তরের নেতাকর্মী এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সরকারের পতন ঘটিয়েছিল। অতএব তাদেরকে, এই যে তরুণ যুবক যারা এই আন্দোলন সংগ্রামে যারা অবদান রেখেছে, তাদেরকে কিছু আসন দিলে এটা বিএনপির জন্য ক্ষতির কোনো কারণ হবে না, বরং এটা জনগণ এটা সুন্দরভাবে মেনে নিবে। প্রিন্সিপাল এনাম মোনায়েম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং যারা দেখছেন সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, সকালবেলা স্টুডিও থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে সমসাময়িকে আমরা আবার কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।